কাতারে অবস্থান নেয় হামাস নেতারা নিহত হলেই থামবে যুদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর। জিম্মি মুক্তির পথে প্রধানমন্ত্রীকেই বাধা ভাবছেন ইসরায়েলিরা। উপত্যকায় নিহত আরও 51। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিশাল বিক্ষোভ, লাখো মানুষের ঢল। অভিবাসীদের মর্যাদার দাবিতে পাল্টা মিছিল। বাংলাদেশি অধ্যুষিত এলাকাতেও র্যালি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ, নিহতদের পরিবারকে 10 লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা, আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ। পোল্যান্ডের পর রোমানিয়ার আকাশেও রুশ ড্রোন অনুপ্রবেশের অভিযোগ, যুদ্ধবিমান মোতায়েন। রাশিয়া বেলারুশ যৌথ মহড়া ঘিরে ইউরোপে উত্তেজনা। ইসরায়েলিদের ক্রমবর্ধমান আগ্রাসনে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি। আক্রমণের মুখে পায়ে হেঁটেই পাড়ি জমাচ্ছেন দক্ষিণাঞ্চলের দিকে। পুরো শহরকে খালি করার নির্দেশ দিয়ে দখলদার বাহিনী আকাশপথে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষের মধ্যেই এই অভিযান গাজার মানুষকে আরও গভীর বিপর্যয়ে ঠেলে দেবে। মাথার উপরে ছাদ, দুবেলা দুমুঠো খাবার আর জীবনের নিরাপত্তা বেশ কয়েক মাস আগেই হারিয়েছেন অবরুদ্ধ গাজার বাসিন্দারা। পায়ের নিচে যে মাটিটুকু সহায় ছিল, এবার সেটুকুও ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু সেনারা। মুহূর্তে নোটিশ দিয়েই বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক ভবন, পুড়িয়ে দেয়া হচ্ছে অস্থায়ী তাঁবুগুলো। এই অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। যৎসামান্য সম্পদটুকু নিয়েই পাড়ি জমাচ্ছেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া করতে না পেরে অনেকে ক্লান্ত পায়ে হেঁটেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ কেউ নিজের প্রতিবন্ধী সন্তানকে কাঁধে তুলে হাঁটছেন মাইলের পর মাইল। পালাতে গিয়ে পথেই মারা যাচ্ছেন অনেকে, তৃষ্ণায়, ক্ষুধায়, বোমার আঘাতে। রাফা থেকে শুরু করে জিকিম পর্যন্ত কোনো নিরাপদ জায়গা নেই। যারা বলে যে খালি জায়গা আছে, এটা কেবলই ফালতু কথা। সব জায়গায় বিমান হামলা চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে। আমরা কি করব? কোথায় যাব? আল্লাহ আমাদের সহায় হন। আমাদের কাছে গাড়ি ভাড়ার টাকা নেই। গাড়ি ভাড়ার জন্য প্রায় 3000 শেকেল প্রয়োজন, তাই হেঁটেই রওনা দিয়েছি। যাওয়ারও জায়গা নেই। আমরা পান করার জন্য পানিও খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? ইসরায়েল জানায় এর মধ্যে শহর ছাড়তে শুরু করেছে গাজার প্রায় 2,50,000 মানুষ। তাদের দাবি, উঁচু ভবন ধ্বংস করে হামাসের ঘাঁটি ভেঙে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, এটাই হামাসের শেষ শক্ত ঘাঁটি। তবে সমালোচকরা বলছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ধ্বংস করে পুরো জনগোষ্ঠীকে অনাহার ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দখলদার বাহিনী। পোল্যান্ডের পর এবার আরেক ন্যাটো সদস্য রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে তাদের সীমানায় ঢুকে পড়ে রাশিয়ার ড্রোন। পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি F-16 যুদ্ধবিমান মোতায়েন করে রোমানিয়া। এদিকে ইউক্রেনের আক্রমণে রাশিয়ার অন্যতম বড় উফা তেল শোধনাগারে আগুন ধরে গেছে। একদিনে ইউক্রেনের প্রায় 350 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া ঘিরে ইউরোপ জুড়ে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নানা কৌশলে ন্যাটো সদস্য দেশগুলোকে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে রাশিয়া। জাপাট 2025 নামের রাশিয়া বেলারুশের এক যৌথ মহড়ায় টানা দ্বিতীয় দিনের মতো নিজেদের অভূতপূর্ব সামরিক শক্তির প্রদর্শন করেছে পুতিন বাহিনী। মহড়ায় অংশ নিয়েছে হেলিকপ্টার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর ভারী সামরিক যান। সীমান্তের কাছে মহড়া হওয়ায় ইউরোপ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেলারুশের পশ্চিম সীমান্তে ন্যাটোর 3 সদস্য দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া আর লাটভিয়া রয়েছে, আর দক্ষিণে ইউক্রেন। ফলে মহড়াকে পশ্চিমা কূটনীতিকরা বলছেন সরাসরি ন্যাটোর সহনশীলতার পরীক্ষা। এদিকে পোল্যান্ডের পর এবার আরেক ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাতে তাদের সীমানায় ঢুকে পড়ে রুশ ড্রোন। পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি F-16 যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া। রাডার থেকে হারিয়ে যাওয়া পর্যন্ত রাশিয়ার ড্রোনে নজর রাখা হয়। ধারণা করা হচ্ছে ইউক্রেনে হামলা চালানোর সময় ড্রোন ঢুকে পড়ে রোমানিয়ার সীমান্তের ভেতর। এদিকে ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে এবং চীনের উপর উচ্চহারে শুল্ক বসালে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোকে পাঠানো এক চিঠিতে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন। ন্যাটো সদস্য তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রুশ তেল কিনছে। বিশ্লেষকরা বলছেন, এই কারণে ন্যাটোর অবস্থান দুর্বল হচ্ছে। চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে এসব দেশ যদি একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে না দাঁড়ায়, তিনি নিজেও বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন না। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী চীনা পণ্যের উপর
50 থেকে 100% শুল্ক আরোপ করা হবে। যুদ্ধ শেষ হলে এই শুল্ক তুলে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তিনি। জেনজির ঝড়ে দক্ষিণ এশিয়ায় একে একে স্বৈরাচার দুর্নীতিবাজ সরকারের চেয়ার উপড়ে পড়ার পর সতর্ক হয়ে উঠেছে এই অঞ্চলের বাকি দেশগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান ও চীন। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপালে সরকার পতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের পুরনো রাজনৈতিক ধারাকে। চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভয়ভীতি আর দাদাগিরি দেখিয়ে ক্ষমতা দখল করা দলগুলোকে। তবে কি জেনজি হয়ে উঠেছে ক্ষমতার পেছনের সবচেয়ে বড় শক্তি? তারাই কি ঠিক করবে কাদের হাতে থাকবে শাসনভার? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় অস্থিরতার নতুন কেন্দ্র হিমালয়ের দেশ নেপাল। সর্বশেষ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিদায় এবং জেনজি উত্থান শুধুমাত্র 3 কোটি মানুষের দেশটিতে সীমাবদ্ধ নেই, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক মানচিত্রে ঝড় তুলেছে সরকার বিরোধী বিদ্রোহ। এবারের সংকট সজাগ করে তুলেছে চীন, ভারত ও পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে, ছোট একটি দেশের অস্থিরতায় কেন চিন্তিত দক্ষিণ এশিয়ার 3 প্রধান শক্তি? নেপালের ইতিহাস জুড়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে গণ আন্দোলন, রানা শাসনের পতন, পঞ্চায়েত ব্যবস্থার অবসান, 1 দশকের গৃহযুদ্ধ কিংবা 2008 সালে রাজতন্ত্রের বিলুপ্তি। সবকিছুর কেন্দ্রে ছিল বিক্ষুব্ধ জনতা। বর্তমান পরিস্থিতিতে ভাবনার বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি কি তরুণদের হাতে? ভৌগোলিক কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে নেপাল বেশ গুরুত্বপূর্ণ। উত্তর সীমান্তে চীন ও দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের অবস্থান। কাঠমান্ডুর রাজনৈতিক পালাবদল মানেই বেইজিং ও নয়াদিল্লির হিসাব নিকাশে আসে নানা রকম পরিবর্তন। পরিস্থিতি নিয়ে চীন কেন উদ্বিগ্ন তা স্পষ্ট। প্রধানমন্ত্রী ওলি ছিলেন বেইজিংয়ের ঘনিষ্ঠ নেতা। তার পতনে কাঠমান্ডুতে বাড়তে পারে নয়াদিল্লির প্রভাব। অন্যদিকে ভারতও চায় না নেপালে প্রভাব বিস্তার করুক চীন। প্রতিবেশী 2 দেশের মধ্যে লাখ লাখ মানুষের যাতায়াত, বাণিজ্য ও ট্রানজিট সহ রয়েছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ। চীন সমর্থিত ওলি সরকারের পতন নয়াদিল্লির জন্য তৈরি করতে পারে কূটনৈতিক সুযোগ। পাকিস্তানের সঙ্গে নেপালের সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে কাঠমান্ডুতে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে ইসলামাবাদের জন্য সেটা কৌশলগত সুবিধা বলে ধরে নেওয়া হয়। তাই নিজেদের ভেতরে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও নেপাল পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রতি দুঃখ প্রকাশ ও শান্তির প্রত্যাশা জানিয়ে আপাতত চুপ আছে ইসলামাবাদ। অন্যদিকে নেপালের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক কোনো প্রভাব ফেলবে এমন সম্ভাবনা কম, কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা ঢাকার উপরেও তৈরি করতে পারে অর্থনৈতিক চাপ। দীর্ঘদিন ধরেই ছাত্র যুব আন্দোলন, রাজতন্ত্র ও দলীয় ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত নেপাল। দেশটিতে চলমান সংকট লম্বা সময় ধরে চললে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের মাঝে প্রতিযোগিতা আরও বাড়বে। এর ধাক্কা লাগবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায়। 2022 সালে শ্রীলঙ্কায়, 2024 সালে বাংলাদেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে। নেপালে একই ধরনের বিদ্রোহের বিস্ফোরণ দক্ষিণ এশিয়াকে করে তুলেছে আরও অস্থির। নেপালের সংকট শুধুমাত্র একটি দেশের চিন্তার কারণ নয়, বরং হিমালয়ের দেশটি দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস। তরুণ প্রজন্মের বেহিসাবি জাগরণ দ্রুত বদলে দিতে পারে দেশের অভ্যন্তরের পরিচিত ক্ষমতার অবকাঠামো। রাষ্ট্রের স্থিতিশীলতা এককভাবে এখন আর সরকারের উপর নির্ভর করে না, বরং এক্ষেত্রে জেনজি হয়ে উঠেছে বড় একটি নিয়ামক শক্তি। চীন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্ম এখন নিজেরাই বদলে দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি করেছে খোদ ইসরায়েলি গোয়েন্দারা। তেহরানের পারমাণবিক কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু করা এখন সময়ের বিষয় মাত্র। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের সদস্যরা। নিষেধাজ্ঞার বেড়াজাল উপেক্ষা করে চীনা বাজারে ইরানি তেলের বাণিজ্য নতুন মাত্রা ছুঁয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ধ্বংস হয়নি। ফরাসি পত্রিকা লে মোদের বরাত দিয়ে জানা গেছে, সেপ্টেম্বরে প্যারিসে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যদিও ফর্দ ও নাতানজ সহ বহু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, তবু ইরানের হাতে কিছু সেন্ট্রিফিউজ রয়েছে।
ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এখনই পূর্ণাঙ্গ কর্মসূচি চালু সম্ভব নয়, তবে সময়ের অপেক্ষা মাত্র। জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলার পর ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করা বন্ধ করেছে, তাই ফরাসিরা এখন ইসরায়েলি মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে যোগ দেন। কট্টরপন্থী আইন প্রণেতারা জানতে চান মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রবেশাধিকার পাবে কিনা। আরাকচি আশ্বস্ত করেছেন যে পরিদর্শনের অনুমতি শুধুই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দিতে পারবে। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া অর্থাৎ নিষেধাজ্ঞার প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি বা পারমাণবিক অস্ত্রবিরোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের সদস্যরা। চীনের বাজারে ইরানি তেলের প্রবাহ আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার আগের অবস্থায় পৌঁছেছে। আগস্টে দেশটিতে দিনে 17 লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিংয়ের এই অবস্থানকে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ কৌশলের বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।